ঘুমাচ্ছিলাম, হঠাৎই কারো ধাক্কায় ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি সুলতানা তাকিয়ে আছে আমার দিকে। বিরক্ত হবার কথা ছিল, যেহেতু সাদের ঘুমটা ভেঙে দিয়েছে। তাও হাসি হাসি ভাব নিয়ে বললাম, কি গো, কিছু বলবে? আমি, ঘুম। সুলতানা, তো বলো। আমি, আসলে বলছিলাম কি সুলতানা। থামলে কেন, কি বলবে বলো? আমি, আসলে সুলতানা, কি বলবে বলো? এত আমদা আমদা কেন করছো? আমি, একটা কথা বললেই শুনবে সুলতানা। অবশ্যই, কেন নয়। এমন কখনো হয়েছে তোমার কোন কথা শুনিনি? বলো, কি বলতে চাও? আমি, মাথায় হাত দিয়ে বলল, তুমি আবার বিয়ে করো সুলতানা। কথাটা বলতেই শোয়া থেকে উঠে বসে পড়লাম। মানে কি সুলতানা, কি বলছো এইসব? মাথা ঠিক আছে তো? আমি, ঘুম। আমার মাথা একদম ঠিক আছে। আমি সুস্থ মস্তিষ্কেই বলছি তুমি আরেকটা বিয়ে করো। কারণ আমি হয়তো কখনোই তোমাকে একটা বাচ্চা দিতে পারবো না। তাই বলে তুমি কেন বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হবা? তাই বলছি কি, তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নাও। কথা দিচ্ছি তোমার বিয়ের পর আমি আর তোমাদের চোখের সামনে থাকবো না, যাতে করে তোমার কষ্ট হয় সুলতানা। মাথায় হাত দিয়ে বললাম, আচ্ছা সুলতানা, একটা সম্পর্কের মধ্যে কি সব চাওয়া পাওয়া গুলো পূরণ হয়? আল্লাহ কি সবাইকে সব দেয়? যদি দিত তবে কি মানুষ কখনো অসুখী হতো? আরে আল্লাহ সবার জীবনেই কোন কিছুর ঘাটতি রেখে তাদের পরীক্ষা করে। হয়তো এটাও আমাদের পরীক্ষাই। তাছাড়া সন্তান না হওয়ার পিছনের সমস্যাটা শুধু তোমারই মনে করছো কেন? সমস্যাটা তো আমারও হতে পারে নাকি? আমি, সুলতানাকে আরো একটু কাছে টেনে একদম বুকের সাথে চেপে ধরে বললাম, আচ্ছা সুলতানা, বাচ্চা না হওয়ার পিছনের সমস্যাটা যদি আমার হয়, তবে কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? আরেকটা বিয়ে করবে? আমি, একদম জোর দিয়ে বলল, কখনোই না। পারবো না তোমায় ছাড়া আর কাউকে স্বামী মানতে। সুলতানা, তবে আমায় কেন আবার বিয়ে করতে বলছো? তবে কি তুমি আমার ভালোবাসায় কোনো কমতি দেখেছো? আমি, আরে কি যে বলো না, কমতি কেন হবে? বিয়ের আগে পরে কত রং চং করছি, তাও তুমি আমায় কিছুই বলনি। মানিয়ে নিয়েছো, অফুরন্ত ভালোবাসা দিয়েছো, তা কি কখনোই ভুলে যাব আমি? কিন্তু জানো তো, একটা বাচ্চার যে আমারও অনেক স্বাদ গো। কখনোই এই স্বাদটা পূরণ হবে কিনা জানি না সুলতানা। ভরসা দিয়ে বললাম, হবে শোনা হবে। আল্লাহ অবশ্যই একদিন আমাদের ডাক শুনবেন। আমি, কিন্তু কবে সুলতানা? সময় আসুক। সবকিছুরই তো একটা সঠিক সময় আছে নাকি? এত তাড়াহুড়ো করলে হয় বলো তো? আমি, তাড়াহুড়ো কি বলছো গো? আমাদের বিয়ে 4 বছর হতে চললো, আর এখনো আমি মা হতে পারলাম না। এটা যে কতটা কষ্ট আর লজ্জার তা তুমি বুঝবা না সুলতানা। আরে বোকা পাগলি, লজ্জা কি শুধু তোমারই? আমার না। আমি, একটু পর সুলতানা আমার দিকে তাকিয়ে হেসে ফেলল। কি ব্যাপার, আবার হাসছো যে? আমি, এমনি সুলতানা। এমনি এমনি কেউ এমন সিরিয়াস মোমেন্টে হাসে? এর ভিতর অবশ্যই কারণ আছে। আমি, তুমি বুঝবা না সুলতানা। তা ঠিক বলছো, স্বয়ং গুণীজনেরাই নাকি নারীর মন বুঝলো না, আর আমি মাত্র একজন সামান্য সাধারণ মানুষ। আমি, ওই শয়তান বলেই বসিয়ে দিল 2-3টে কিল ঘুষি। আমি থামিয়ে একদম শক্ত করে চেপে ধরে বললাম, আমায় ছেড়ে চলে গেলে আমায় এমন করে মারবে কে? হুম। আমি, কেন, নতুন বউ সুলতানা? আরে কেউ পারবে না আমার পাগলিটার মতো মারতে আর ভালোবাসতে। কত কষ্ট করে পটিয়েছি মনে আছে? এত কষ্টে পাওয়া ধন অকালে হারাই কেমনে? আমি,
কি যে বলো, তাকে আমি কখনোই ভুলবো নাকি? সুলতানা, এইবার অনেক হইছে, তুমি এখন ঘুমাও। আমি। তুমি ঘুমাবে না? সুলতানা। না। আমি। কেন গো সুলতানা? আজকে কি একটা বারও আমায় আদর করেছো? আদর না করলে ঘুম আসবে কি করে? আমি। নাকটা টিপে বলল, ওলে বাবালে, এতক্ষণ তো দিব্যি ঘুমাচ্ছিলে। সুলতানা। আরে ঘুমায়নি গো, ঘুমের ভান করতেছিলাম। আমি। কেন কেন কেন? সুলতানা। দেখতেছিলাম বউটা আমায় ঘুমের মধ্যে আদর করে কিনা। কিন্তু দুর্ভাগ্যবশত আদর তো করলো নাই, মাঝরাতে ডেকে উঠিয়ে অবাস্তব একটা ইচ্ছের কথা বলল, যার কোন ভিউই নেই আমার কাছে। তাই ডিসিশন নিয়েছি, কাল থেকে আর বউয়ের পাওনাটাও আর দেব না। আমি। ইস, কত শখ! না দাও, কি করে যে আদায় করতে হয় তা আমি জানি। হিহি। সুলতানা। দেখা যাবে কাল। এখন অন্তত ঘুমাও, না হলে অসুস্থ হয়ে পড়বে তো। আমি। ওকে, ঘুমাচ্ছি বলেই আমার বুকে মাথাটা রেখে চোখ বন্ধ করে রাখলো সুলতানা। একটু পর মনে হয় ঘুমিয়ে পড়ছে। সুলতানার ঘুমন্ত চেহারাটা একদম নিষ্পাপ বাচ্চার মতো। দেখেই মনে হচ্ছে কত শান্ত। অথচ ওরে মানাতে লেগে গেছে আমার পুরো একটা বছর। সুলতানাকে বিয়ে করার আগের ঘটনা। অনেকক্ষণ যাবৎ বসে আছি আমরা। আমি, আমার ভাই আর আমার দুলাভাই। আমরা মেয়ে দেখতে এসেছি। একদম চূড়ান্ত দেখা। আগে সবাই দেখে গেছে। মেয়ে ওদের পছন্দও হয়েছে। আজকে আমি দেখে আংটি পরিয়ে রেখে যাব। কিন্তু মেয়ে আসার নামই নেই। 1 ঘন্টা হয়ে গেছে। আমি বিরক্ত হয়ে যখনই উঠতে যাব তখনই মেয়ের আগমন। মেয়েকে দেখেই কেমন জানি লাগছিল। এত সাজা সেজেছে রে বাবা, এর মধ্যে সব একদম টকটকে লাল। লাল পড়ছে ভালো কথা, তাই বলে এত গাঢ় লাল পড়ার কি দরকার ছিল? দেখেই কেমন জানি অস্বস্তি লাগছিল। একদম ভূতের মতো লাগছে। এমনিতেই লাল রংটা পছন্দ না, আবার উপরে আছে লাল। মনে তো হয় খুব পছন্দ করে বলেই পড়েছে, আমার পছন্দের ঠিক উল্টো। আমি তাকিয়ে তাকিয়ে এইসব ভাবছিলাম। আর আমার দুলা ভাই ভেবে নিয়েছে মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। তাই একা কথা বলতে যাওয়ার জন্য ধাক্কা ধাক্কি করছিল। তাই বাধ্য হয়েই একা কথার বলার জন্য দাঁড়ালাম। মেয়ে আমায় ইশারা করে ছাদে যেতে বলল। আমি ছাদে একা দাঁড়িয়ে আছি। একটু পর মেয়ে আসলো, এসেই বলুন কি বলবেন? মেয়ে। কি বলবো মানে? আমি। কি বলবেন মানে আবার কি, যা বলার জন্য একা ডেকেছেন তাই বলুন। মেয়ে। একটু বিরক্ত হয়ে বললাম। এমন ভূতের মতো সেজেছেন কেন? এমন ভাবে আমাদের সামনে আসার আগে একটা বার আয়নায় দেখে আসতে পারলেন না? আমি। কেন, খুব খারাপ দেখাচ্ছে নাকি? মেয়ে। না না, তাকে বলল। আপনাকে তো একদম লালপরীর মতো লাগছে। ঠোঁটে লাল লিপস্টিক, সাদা গালের মধ্যে লাল মেকআপের আভা। একবারে যেমন দুধে আলতা বদন। আমি। জাস্ট অসহ্য। কথাটা মুখ ফসকেই বেরিয়ে গেছে। একদম রেগে আগুন হয়ে বলল। অসহ্য লাগছে তো চলে যাচ্ছেন না কেন? হুমম। চলে যান চলে যান। চলে গেলেই তো বাঁচি। মেয়ে। মানে? এমন ভাব করছেন না যেন বিয়ে করার মতো পৃথিবীতে এই একটাই মেয়ে বাকি আছে, বাকিগুলো বন্যার জলে ভেসে গেছে। আমি। ঠিক তাই, ভেসেই গেছে। তাই তো সবচেয়ে অপছন্দের লাল রঙে সেজেও আপনাকে ভিডিও করতে পারছি না। মেয়ে। আপনার লাল রং পছন্দ না? আমি। না। মেয়ে। তবে এমন রং সেজে কেন বসে আছেন?
কি বিচ্ছিরি দেখাচ্ছে জানেন? আমি জানি, মেয়ে। তবুও এইভাবে আমাদের সামনে আসলেন কেন? আমি আমার ইচ্ছে হয়েছে তাই, মেয়ে। ওকে, সমস্যা নেই। নিচে আসুন। আমি কেন, মেয়ে? কেন আবার জানেন না নাকি? আমি না তো, মেয়ে। রিং পরাবো আপনাকে। আমি একদম যেমন লাফ দিয়ে উঠল। মানে কি আমাকে আপনার পছন্দ হয়েছে, মেয়ে? না, আমি তবে, মেয়ে। তবে কি? আমি আংটি পরাবেন বলছেন যে, মেয়ে। আমার পছন্দ হয়নি তো কি হয়েছে? আমার মায়ের তো পছন্দ হয়েছে নাকি? আমি মায়ের পছন্দই আপনার পছন্দ, মেয়ে। হুম, কেন নয়? আমি তবে আপনি কেন এসেছেন হুমম, মেয়ে? এইটা তো জাস্ট ফর্মালিটি। আমি আহা কত মা বক্ত ছেলে রে, দেখেই গা জ্বলে যাচ্ছে, মেয়ে। মা বক্ত না হয় কি বউ বক্ত হলে বেশি খুশি হতেন নাকি? আমি জানি না, মেয়ে। বলেই অন্যদিকে তাকালো। আমি বললাম, তাড়াতাড়ি নিচে আসুন। বলেই নিচে নামতে নেব তখনই পিছন থেকে বলল, বিয়েটা না করলে হয় না, মেয়ে। কথাটা একটু অবাক হয়ে পিছনে ফিরে তাকালাম। মানে আমি বললাম কি বিয়েটা না করলে হয় না, মেয়ে? না তো, একদমই না। এখন আমার একটা বউ খুবই প্রয়োজন। আমি তো বিয়ে করতে কে মানা করলো কিন্তু? আমাকে করবেন না, মেয়ে। তবে কাকে করব? আমি তা আমি কি জানি, মেয়ে? তবে কে জানে? আমি আরে আমি কিভাবে বলবো আপনি কাকে বিয়ে করবেন? আমাকে করবেন না এটাই ফাইনাল, মেয়ে। বলেই নিচে চলে গেল। মাথায় একদম রাগ চেপে গেল। সাথে সাথে নিচে গিয়ে বলে দিলাম, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমি এখনই আংটি পরিয়ে রেখে যেতে চাই। মেয়ে তো রেগে একদম লাল রক্ত জবা হয়ে আছে, কিন্তু কিছুই বলতে পারছে না। শুধু চুপচাপ সহ্য করছে। ওই দিনের মতো আংটি পরিয়ে রেখে চলে আসলাম। ফোনে কথা বলছিলাম এক বন্ধুর সাথে। তখনই একটা অপরিচিত নম্বর থেকে কল আসলো। ওয়েটিং এই বারবার কল করছিল তাই কল রিসিভ করলাম। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি আমি মো। মেয়ে কণ্ঠ। বউ? কার বউ? আমি শয়তান পোলা, বউ না মো। মেয়েটি? ও সরি, ভেবেছিলাম আর বউ। আমি বউই তো ভাববেন, মাথায় তো সব সময় বিয়ে চিন্তাই গুরুপাক খায়। মেয়েটি? একটু রেগেই বললাম, ওই কে আপনি? এমন গায়ে পড়ে কেন ঝগড়া করছেন হুম? আমি কে ঝগড়া করছে হুম? আমি না আপনার মতো এত ঝগড়াতে না, বুঝলেন? আর এত কথা বাদ দেন, এতক্ষণ কি জানুর সাথে কথা বলছিলেন নাকি? যদি জানুই থাকবে তবে আমায় কেন এমন জোর করে বিয়ে করতে চাইছেন? মেয়েটি? নাউজুবিল্লাহ, কি বলেন এসব? মেয়েরা যে 2 লাইন বেশি বুঝে আপনাকে দেখেই বোঝা যায়, তবে ভুল ধারণা, 2 লাইন না 4 লাইন বেশি বুঝে। আমি এই যে মেয়েরা কি আপনার মাথা চিবিয়ে খায় নাকি যে মেয়েদের ব্যাপারে না জেনে বুঝে আজাইরা কথা বলেন? মেয়েটি? ইস, মাথা চিবানোর চান্স আছে নাকি? দাঁত ভেঙে দেব না। আমি আহা গো, মাথা তো চিবাবই। আর আপনিও কিছুই করতে পারবেন না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন। তাই ভালোয় ভালোয় বলছি, বিয়েটা ভেঙে দিন। মেয়েটি?
এত সময় পর বুঝলাম উনি নাসরিন সুলতানা মৌ। ওদের বাসায় ওরে মৌ বলেই বেশি ডাকে শুনছি, তাই ফোন ধরেই মৌ বলছে। কিবোর্ডের হাড্ডিরে নিজের পুরো নামটাও বলতে অলসতা করে। ও, আপনি? তাই তো বলি এত ঝগড়াটে মেয়েটা আবার কে? আমি? মানে কি হুম? আমি ঝগড়াতে? সুলতানা আবার জিগায় ঝগড়াতে? আর এমন ঝগড়াতে আমি জীবনেও দেখিনি। আমি? না দেখলে দেখে নিন। মানা করলো কে? এই শুনুন, কাজের কথায় আসি, বিয়েটা ভেঙে দিন প্লিজ। সুলতানা, আরে সেই কখন থেকে ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলছেন। কেন আপনি বিয়েটা ভাঙতে পারছেন না? আমাকে কেন বারবার বলছেন? আমি? আরে আমি যদি পারতাম তবে কি আর আপনার মতো শয়তানের কাছে অনুরোধ করি? আমি তো পারবো না। তাই আপনি দয়া করে বিয়েটা ভেঙে দিন। সুলতানা, আমিও পারবো না। আমি? কেন? সুলতানা, কারণ আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যাই নেই। আপনার যেহেতু সমস্যা তাই আপনিই ভেঙে দিন। আমি? আরে আমার কথা বাবা মা শুনবে না। কিন্তু আপনি যদি বলেন আমায় আপনার পছন্দ হয়নি তবে ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। সুলতানা, কিন্তু কেন বলবো এত বড় মিথ্যা কথাটা? আপনি হেব্বি সুন্দরী। আপনাকে তো যে কেউ পছন্দ করবে। তাও বলতে পারি যদি এতে আমার কোন লাভ হয়। আমি? আপনার আবার কি লাভ হবে? আর আপনাদের ছেলেদের এই এক সমস্যা, সব কিছুতেই লাভ খুঁজেন। সুলতানা, জি, লাভ ছাড়া আমি এক পাও আগাই না। আমি? তার মানে আপনি বিয়ে ভাঙবেন না? সুলতানা, না, কখনোই না। আমি? দূর, অসহ্য। বলেই কল কেটে দিল। অবশেষে আমাদের বিয়েটা হচ্ছেই। বলতে গেলে আমি একটু ঝোঁকের বসেই বিয়েটা করছি। খুব ধুমধাম করেই আমাদের বিয়ে হচ্ছে। বিয়ে পড়ানোর আগে তো আর সুলতানাকে দেখেনি। যখন ওর বাবা আমার হাতে উঠিয়ে দিতে আসলো, আমার ওরে দেখেই গায়ে আগুন ধরে গেল। আজকেও সবকিছু লাল দিয়ে সেজেছে, গায়েও লাল শাড়ি। মনটাই গেল খারাপ হয়ে। বুঝতে বাকি রইল না এতে শয়তান মেয়েটার হাত আছে। কিছুই না বলে গাড়িতে উঠে গেলাম। কান্নার পর্ব শেষ করে গাল ফুলিয়ে এসে গাড়িতে বসলো। একটু ফান করেই বললাম, আরো একটু কাঁদলে তো অ্যাওয়ার্ড পেতে। আমি? একদম ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব বেশি কথা বললে। সুলতানা, ওরে বাবা, এইটা বউ নাকি রাক্ষসী? আমি? আমি যে কি তা তো আস্তে আস্তেই টের পাবেন, সবে তো বিয়েটা হয়েছে। কত নাচন যে আপনাকে নাচাই তা শুধু চেয়ে চেয়ে দেখবেন। কিছুই বলতে পারবেন না। সুলতানা, কিছু বলতে না পারি, কিছু করতে তো পারবো নাকি? আমি? কি করবেন আপনি? সুলতানা, মেরে একদম তক্তা করে ফেলবো। আমি? তাই বুঝি? আপনাকে আমিও বুঝিয়ে দেব কত ধানে কত চাল। সুলতানা, এটাও জানেন না মূর্খ কোথাকার? চাল ঠিক ততটুকুই হবে যতটুকু ধান। আমি? সাথে সাথে একটা চিমটি কেটে মুখ বন্ধ। ওকে। সুলতানা, ওকে। আমি? বাসর ঘরে সুলতানা বসে আছে। আমি রুমে ঢুকছি না। ইচ্ছে ছিল অনেকক্ষণ অপেক্ষা করাবো, বুঝুক কেমন লাগে। রাত 12টা বেজে গেছে। একা ছাদে দাঁড়িয়ে আছি। আর ভাবছি ঝোঁকের বসে তো বিয়েটা করে ফেললাম।
এখন পারবো তো এমন রাগী মেয়ের সাথে সংসার করতে? হঠাৎই কেউ একজন পিছন থেকে এসে পিঠে হাত রাখলো। তাকিয়ে দেখি দুলাভাই। কিরে রবি, তুই কি এই বিয়েতে খুশি না? দুলাভাই: হুম। খুশি কেন হব না ভাই? আমি: তবে তুই বউকে একা রেখে ছাদে কেন দাঁড়িয়ে আছিস? দুলাভাই: এই তো এমনি। ওকে রুমে যাচ্ছি বলেই রুমে চলে গেলাম। রুমে ঢুকে দেখি বউ আমার প্রতীক্ষায় বসে আছে। তাই একটু রোমান্টিক মোড নিয়ে পাশে গিয়ে বসলাম। যখনই ঘুমটাটা সরাতে যাব তখনই হাতটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম গায়ে হাত দিবেন না, আমার থেকে দূরে থাকুন। সুলতানা: কেন কেন কেন? যথেষ্ট অধিকার আছে তোমার গায়ে হাত দেওয়ার। আমি: অধিকার দূরে গিয়ে দেখান, এখানে না। সুলতানা: ওকে না হয় দূরে গিয়ে দেখালাম, কিন্তু এইটা কি হলো? আমি: কোনটা? সুলতানা: বিয়েতে দিলাম নীল শাড়ি, তা লাল কি করে হয়ে গেল? আমি: যদি নীল শাড়িকে লালই করতে না পারি তবে আমি আছি কি করতে হুমম? বলেই মুখ বেঁকালো। সুলতানা: মানে তুমি জাদুও জানো নাকি? আমি: আর কত কি জানি, জাস্ট হোয়াইট অ্যান্ডসে। সুলতানা: বলেই মাথা থেকে ঘুমটাটা খুলে ফেলল। বিছানায় দুইটা বালিশ ছিল, একটা ফ্লোরে ছুঁড়ে মারলো আর বলল, এখন থেকে নিচে ঘুমাবেন, বুঝলেন? সুলতানা: না, বুঝিনি। আর আমি নিচে কেন ঘুমাবো? আমি: কারণ আপনার বালিশটা নিচে আছে। সুলতানা: কে বলল এটা আমার বালিশ? ওইটা তো তোমার বালিশ। যাও নিচে গিয়ে শুয়ে পড়। আমি: ঈশ্বর গো, কত শখ! আমি ঘুমাবো নিচে? স্বপ্ন দেখছেন নাকি? আপনি নিচে ঘুমাবেন, আর এইটাই ফাইনাল। না হলে আমি আপনাকে এক ফোঁটাও ঘুমাতে দিব না। সুলতানা: কি করবে হুম্মম? আমি: করলেই বুঝবেন। সুলতানা: মানে কি? এটা আমার রুম, আমি আমার রুমে না ঘুমালে ঘুমাবো কোথায়? আমি: বাহিরে। সুলতানা: বাহিরে? আমি: হুম। সুলতানা: ওকে, যাচ্ছি বাহিরে। বলেই সোজা ছাদে চলে গেলাম। রাতভর ঝগড়া করার চেয়ে ছাদে ঘুমানো অনেক ভালো। ছাদেও ছোট্ট একটা বিছানা আছে। খুব গরম পড়লেই আমি ছাদে ঘুমিয়ে পড়ি। ছাদে বসে বসে ভাবছি কেমন মেয়েকে বউ করে আনলাম। জীবন তো মনে হয় ঝাঁঝরা করে দেবে, কিন্তু আমিও কি কম যাই নাকি? একদম শিক্ষা দিয়ে দেব না। ভেবে আর কি হবে, তাই কথা বলার জন্য কণাকে কল করলাম। কণা আমার অফিসের কলিগ, আমার সাথে খুব ভালো বন্ধুত্ব। কথা বলতেছিলাম তখনই সুলতানা এসে হাজির। কি ব্যাপার, এত রাতে কার সাথে কথা বলছেন? সুলতানা: আমার যার সাথে ইচ্ছে কথা বলবো, তোমার কি? আমি: আমার কি মানে? আমার অনেক কিছু। সুলতানা: তোমার অনেক কিছু মানে? আমি: মানে ঠিক ততদিন আপনি কারো সাথে কথা বলতে পারবেন না যতদিন না আমি আমার সাব্বিরের কাছে চলে যাই। সুলতানা: সাব্বির? কে এই সাব্বির? আমি: আমার লাইফ পার্টনার। সুলতানা: তবে আমি কি? আমি: আমি কি তা জানি? সুলতানা: তোকে জানে? আমি: তাও জানি না। ভালোয় ভালোয় ফোনটা দিন।
সুলতানা, কেন? আমি সাব্বিরকে কল করব তাই? সুলতানা, এই সাব্বিরটা আবার কে? আমি আমার বিএফ। সুলতানা, মানে তোমার বিএফও আছে? আমি হুম, সেজন্যই তো বিয়েটা ভেঙে দিতে বলেছিলাম, কিন্তু আপনি তো শুনলেনই না। তবে এতে আমার কাজটা আরো সহজ হয়ে গেছে। সুলতানা, যেমন আমি আমার বাড়ি থেকে সাব্বিরের সাথে দেখা করাটা সহজ হতো না, কিন্তু এখন তো ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল। সুলতানা, কিন্তু কিভাবে? আমি আপনি আপনার বাসা থেকে আমায় বের করে নিয়ে যাবেন ওর সাথে দেখা করার জন্য? সুলতানা বলেই হেসে ফেলল। আমি দাঁত কেলিয়ে বললাম, ইস, কত সাধু! জীবনেও না। আমি নিয়ে বের করার কথা তো স্বপ্নেও ভেব না। বলেই রুমে চলে গেলাম। গিয়েই শুয়ে পড়লাম। কি আর করবে বেচারি, আস্তে করে নিচে শুয়ে পড়ল। আমি শোয়ার পর সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই সুলতানার নিচে শোয়ার ব্যাপারটা জানতামই না। মাঝরাতে সজাগ হয়ে দেখি সুলতানা নিচে শুয়ে আছে। দেখেই মায়া হলো। মনে মনে ভাবছি, কেমন রাগী মেয়ে রে বাবা, ভাঙবে তুমি, মুচকাবে না। নিচে সুলতানার পাশে বসলাম, ওরে ধাক্কা দিয়ে সজাগ করলাম। আমার দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, কি হলো, এমন ভাবে ডাকছেন কেন? সুলতানা, তুমি নিচে কেন শুয়ে আছো? আমি তবে কোথায় ঘুমাবো? আপনি তো নিচে ঘুমালেন না। সুলতানা, আরে তোমার আমার সাথে ঘুমাতে সমস্যা কি? আমি ইস, আপনার সাথে কেন ঘুমাবো? ছেলেদের বিশ্বাস নেই। সুলতানা, ছেলেদের বিশ্বাস নেই? আমি একদমই না। সুলতানা, তবে সাব্বির কি মেয়ে নাকি? আমি দূর মিয়া, আজাইরা কথা বলেন সব সময়। সুলতানা, হুম, তা সত্যি, কিন্তু একটা চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি রুকুজকে বলল কি? সুলতানা, বিয়েতে দিলাম নীল শাড়ি, তা লাল কি করে হলো? আমি হেসে বলল, লাল যে আপনার অপছন্দ তা আমি জানি, তাই তো আমি বিয়েতে পরার জন্য লাল একটা শাড়ি কিনেছিলাম, যাতে করে আপনাকে আরো একটু ঝালানো যায়, যেহেতু আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে আমায় বিয়ে করেছেন। যাই হোক, এত কথা বলতে ইচ্ছে করছে না, ঘুমাবো এখন। সুলতানা, ওকে ঘুমান, তবে নিচে নয়, খাটের উপরে। আমি তবে আপনি কোথায় ঘুমাবেন? ছাদে? ওকে তবে যান, কিন্তু ফোনটা রেখে যান। সুলতানা, কেন? আমি সাবিরের সাথে একটু কথা বলবো। বেচারা আমার বিয়ে হয়ে যাওয়াতে খুব কষ্ট পেয়েছে মনে হয়, খায়নি, ঘুমায়নি, তাই একটু কথা বলবো। সুলতানা, মেজাজটাই গেল খারাপ হয়ে। আমার বউ আমারই ফোন দিয়ে বাসর রাতে তার বিএফের সাথে কথা বলবে, এটা আমি একটা ছেলে হয়ে কেমনে মেনে নেই? এতে করে আমার পুরুষত্বকে অপমান করা হবে। তখনই সুলতানা চেঁচিয়ে বলল, কি হলো, ফোনটা দিন। সহজভাবে দিবেন নাকি? সুলতানা, নাকি কি? না দিলে কি করবে? আমি আমি মাঝরাতে চেঁচাবো, আর আপনার পরিবারের সবাইকে বলে দেব সাব্বিরের ব্যাপারে, আর এইটাও বলে দেব যে আপনি সব জেনে বুঝে জোর করে বিয়ে করেছেন আমায়। তখন মুখটা কোথায় থাকবে বলতে পারেন? সুলতানা, কিছুই করার ছিল না আমার। ফোনটা সুলতানাকে দিয়ে ছাদে চলে গেলাম। মনটা খুব খারাপ। ছাদে দাঁড়িয়ে সিগারেট খাবো খাবো ভাবছি, আগে কখনই খাইনি, তবে আজকে সিগারেটটাকেই বড় সঙ্গী মনে হচ্ছে। তাই বাবার ঘর থেকে একটা সিগারেট চুরি করে এনেছি।
সিগারেটটা জ্বালিয়ে মুখে দেব তখনই মনে হলো কেউ একজন ছাদে আসছে। তাই সিগারেটটা ফেলে পিছনে তাকালাম। তাকিয়ে দেখি আমার বোন ঋতু। কিরে রবি, তুই এমন সময় ছাদে? ঋতু: হুম, রুমে খুব গরম লাগছিল তাই। আমি: আজকের জন্য বুঝি রুমে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, যার উত্তাপে তুই বাড়ি ছাদে চলে আসছিস? সমস্যাটা অন্য নয় তো? ঋতু: আরে না, কি যে বলিস! আমি: কি বলছি তা তুই ঠিকমতোই বুঝেছিস। বলতো সমস্যাটা কার মধ্যে, তোর নাকি তোর বউয়ের? ঋতু: কি সমস্যা, কিসের সমস্যা? আমি: তুই যে বাসর রাতে কোনো ছাড়া বারবার ছাদে আসবি না তা আমি ঠিকমতোই বুঝেছি। এখন কথা হলো, তোর এই বিয়েতে অমত নাকি তোর বউয়ের? কাউকে লাভ করিস না তো আবার? ঋতু: আরে আপু, কি সব বলছিস তুই? আমি: তোর দুলাভাই বলল তোরে রুমেই পাঠিয়েছে 12টায়। এখন বাজে 2টা, আবার তুই ছাদে? তোরে ছাদে যেতে দেখেই আমার সন্দেহ হয়েছিল, তাই আসলাম সত্যিটা জানতে। ভাগ্য ভালো এখন ওয়াশরুমে যাওয়ার জন্য বাহিরে বের হয়েছিলাম, না হলে তো তোরে দেখতেই পেতাম না। বল না কি হইছে? আমি তোর বড় বোন, আমাকে বললে সমস্যা কি? ঋতু: আপু, তুই আর কাউকে কিছু বলবি না তো? আমি: না। বল। ঋতু: আপু, সুলতানা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু আমি ঝোঁকের বশে বিয়েটা করে ফেলেছি, তাই ওর মানতে একটু কষ্ট হচ্ছে। তোরা চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন তুই রুমে চলে যা, আমায় একটু একা থাকতে দে। আমি: আপু চলে গেল। আমি সারা রাত ছাদেই দাঁড়িয়েছিলাম, একটুও ঘুমাইনি। আজানের পর রুমে গিয়ে নামাজ শেষ করে ঘুমিয়ে পড়লাম। সুলতানার ডাকে ঘুম ভাঙলো। ঘড়িতে তাকিয়ে দেখি 8টা বাজে। মেজাজে গেল খারাপ হয়ে। এমনিতেই সারাটা রাত ঘুমাইনি, এর মধ্যে এত তাড়াতাড়ি ডেকে তুলেছে, তাই একটু রেগেই বললাম, কি হলো, এমন করে ডাকছো কেন? মোবাইল লাগবে নাকি? এইটা ওই দেখো টেবিলেই রাখা আছে, নিয়ে যাও, আর আমায় একটু ঘুমাতে দাও। আমি: কথাগুলো শেষ করতেই সুলতানা মনটা খারাপ করে রুম থেকে চলে গেল। একটু পর শুয়ে শুয়ে ভাবছি, এমন ভাবে না বললেও পারতাম। যাই হোক, এখন যাই দেখি কি করছে। তখনই মা ডাকছে খাবার খাওয়ার জন্য, তাই ফ্রেশ হয়ে খেতে গিয়ে দেখি সুলতানা সবার সাথে খাবার টেবিলে বসে আছে। সুলতানা তেমন কিছুই খেল না, পরে সবাই খেয়ে যার যার মতো চলে গেল। আমি রুমে এসে বসে বসে ফোন টিপছিলাম, তখন সুলতানা এলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাহিরে চলে গেল, পরে অনেকক্ষণ হয়ে গেল রুমে আসেনি, তাই ও কোথায় আছে জানার জন্য খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ছাদে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই দেখি সুলতানার চোখে পানি, তার মানে ও এতক্ষণ কান্না করছিল। কি বলবো বুঝতেছিলাম না। অনেকক্ষণ দুজন নীরব ভাবে দাঁড়িয়ে রইলাম। সুলতানা চলে যেতে নিল তখনই ডেকে বললাম, সরি গো। আমি: কেন? সুলতানা: তখন ওইভাবে বলাটা আমার উচিত হয়নি, আসলো মাথা ঠিক ছিল না। বাসর রাতে একা ছাদে নির্ঘুম কাটানো আর বউ অন্য ছেলের সাথে ফোনালাপ করে কাটাবে, এটার কষ্টটা সবাই বুঝে না। আমি: জানি, তবে এটাও সত্যি, রাতে আমি সাব্বিরের সাথে কথা বলিনি। সুলতানা: মানে? তবে ফোন নিয়ে কি করেছো? আমি: এমনি আপনাকে জ্বালানোর জন্য। সুলতানা: আরে আল্লাহ, এত শয়তান মেয়ে জীবনেও দেখিনি। আমি: ওই ওই একদম শয়তান বলবেন না, জানেন না শয়তান কখনোই বেহেশতে প্রবেশ করবে না, তাই কোনো মানুষকে শয়তান বলা ভালো না। সুলতানা:
আমার সতীশা ধীরে। বাসর রাতে নিজের স্বামীকে ঘরের বাহিরে রাখে, আবার আমায় হাদিস দেখায়। আমি, আপনি কতটা সাধু হুম্মম। ইচ্ছার বিরুদ্ধে একটা মেয়েকে জোরপূর্বক ভাবে বিয়ে করেন। সুলতানা, ইস, বই গেছে তোমাকে জোর দেখাতে। এমন একটা ভাব করলে না যেমন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। আমি, এই যে শুনেন আমায় কখন বাহিরে নিয়ে যাবেন? সুলতানা, আবার বাহিরে কেন? তুমি তো ভিতরে থেকেই চোখ কোট চালাতে পারো, তাও স্বামীর ফোন দিয়ে। আমি, কথাটা বলতেই মুখটা কালো করে ফেলল। দূর, আপনার সাথে আর কথাই বলবো না। সুলতানা, হা হা, কথা না বললে তো তোমারই ক্ষতি। আমি, কি ক্ষতি? সুলতানা, তোমাকে আমার কাছে আসতেই হবে, আমার ফোনটা নিতে দেয় না। আমি, লাগবে না আপনার ফোন, এইবার বাড়ি গিয়ে নিজের ফোনই নিয়ে আসবো। সুলতানা, বলেই মুখ বেঁকিয়ে চলে গেল। কি ফাজিল মেয়ে রে বাবা, এইটারে অবশেষে ফোর্স মানাতে পারবো নাকি নিজের হাতেই ওই সাব্বিরের হাতে তুলে দিতে হবে আল্লাহই জানে। সারাদিনে তেমন আমার কাছে আসেনি। রাতে খাবারের পর টিভি দেখছিলাম, তখনই সুলতানা রুমে ঢুকে টিভিটা অফ করে দিল। কান্না রাগ হবে? ওই মেয়ে সমস্যা কি তোমার? আমি, কই সমস্যা? কিসের সমস্যা? আর আপনাকেই বা বলতে যাব কেন? আপনি কি সার্ভিস সেন্টার নাকি? সুলতানা, আল্লাহ। আমি, আবার আল্লাহ ডাকছেন কেন? সুলতানা, এখন কি তোমার জন্য আমি মন মতো আল্লাহকেও ডাকতে পারবো না নাকি? আমি, পারবেন না কেন? ডাকুন ডাকুন, মন ভরে ডাকুন। ডাকতে ডাকতে যেন পিপাসা না লেগে যায়। সুলতানা, মানে কি হুম্মম? হুমকি দিচ্ছ নাকি? দাঁড়াও, তোমার হুমকি আমি এখনই শেষ করছি। আমি, বলেই মা বাবাকে চেঁচিয়ে ডাকছিলাম। ইচ্ছে ছিল ওদের সব বলে দেব, যাতে করে সুলতানা আর হুমকি না দিতে পারে। সাথে সাথে মুখ চেপে ধরল। ওই মিয়া, আপনি তো বহুত ফাজিল। এখন আব্বা আম্মাকে কেন ডাকছেন? সুলতানা, ডাকছি এই জন্য যে তোমার ব্যাপারে সব বলে দেব, যাতে করে আর হুমকি না দিতে পারো। আমি, ভালোয় ভালোয় শুনলে কি আর হুমকি দিতে হয়? সুলতানা, আমি কি তোমার? কথাটা আর বললাম না, রুম থেকে চলে যেতে নিলাম। তখনই বলল, কোথায় যাচ্ছেন? সুলতানা, তাও কি তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? আমার যেখানে খুশি সেখানে যাব। আমি, যেখানে খুশি সেখান যান, কিন্তু ছাদে বাদে। সুলতানা, কেন? আমি ছাদে গেলেও এখন তোমার সমস্যা। আমি, হুম। সুলতানা, কেন? আমি, কারণ আপনি কাল সারা রাত ছাদে ছিলেন বলে আপনার দুলাভাই আমায় হাজারো প্রশ্ন করেছে। সুলতানা, ওরে বাবা, দুই স্বামী স্ত্রী কি গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে নাকি? কিছু বললেন? সুলতানা, কিছু না। তো তুমি কি বলেছ দুলাভাইকে? আমি, বলেছি উনি কেন ছাদে ছিল এটা উনারেই জিজ্ঞাসা করেন। সব প্রশ্নই এড়িয়ে গিয়েছি, কিন্তু আজ আবারও ছাদে দেখলে আমায় প্রশ্ন করে করে পাগল করে দেবে। সুলতানা, তো এখন কোথায় ঘুমাবো? আমি, কেন এখানেই? সুলতানা, আমি ফ্লোরে ঘুমাতে পারবো না, আমার ঠান্ডা লেগে যায়। আমি, কখন বললাম ফ্লোরে ঘুমাতে? সুলতানা, তবে কোথায়? আমি, কেন খাটেই? সুলতানা, তবে তুমি? আমি, আমিও খাটেই ঘুমাবো। সুলতানা, ওরে বাবা, সুবুদ্ধি কখন উদয় হলো? আমি, এই যে মি রবিউল সাহেব অরূপে রবি, ভুলেও সুযোগের সৎ ব্যবহার করার চেষ্টাও করবেন না। আমি শুধুই সাব্বিরের। সুলতানা, অসহ্য, যাও তবে সাব্বিরের কাছে। আমার কাছে কি? আমি, যাব তো, তবে এখন না, সময় আসুক।
সুলতানা। হুম্মম। বুঝি তো আমায় মায়া লাগিয়ে রেখে যাবে যাতে কষ্টটা একটু বেশি হয়। আমি। কথাটা বলতেই একটু অন্যরকম দৃষ্টিতে আমার দিকে তাকালো সুলতানা। আমিও তাকিয়ে রইলাম তার মুখ পানে। হঠাৎই সুলতানা আমায় ধাক্কা দিয়ে বলল, এমন করে কি দেখছেন? সুলতানা। কই না তো। আমি। ইস মিথ্যাবাদী। সুলতানা। এই শোনো না গো। আমি। কি গো? সুলতানা। কতদিনের প্রেম গো তোমাদের? আমি। এই তো 1 বছর 6 মাস। সুলতানা। প্রেমটা হইল কেমনে গো? আমি। রং নম্বরে। সুলতানা। দেখেছো কখনো? আমি। অনেকবার দেখছি। সুলতানা। ও জল দেখে অনেক দূর গড়িয়েছে। আমি। জি। আপনার সমস্যা? সুলতানা। না তো। কোন সমস্যা নাই? যাই হোক, ও কি তোমাকে রিয়েল লাভ করে? আমি। অবশ্যই। অনেক ভালোবাসে আমায়। সুলতানা। কিভাবে বুঝলা? এমনও তো হতে পারে ওর অনেক জিএফ আছে। আমি। এই যে মিস্টার রবি সাহেব, একদম কুমন্ত্রণা দেওয়ার চেষ্টাও করবেন না। আমাদের সম্পর্কটা খুবই ভালো, দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসি। সুলতানা। হইছে হইছে, আর বলতে হবে না। আমি। বলেই রুম থেকে বেরিয়ে গেলাম। ইচ্ছে হচ্ছিল আজকেই ডিভোর্স দিয়ে দেই। খায়ামাটা আর চিন্তা করে অন্য একজনকে নিয়ে। একদম অসহ্য। তখনই রাকিব এলো। কিরে ভাইয়া, তুই এমন মন খারাপ করে দাঁড়িয়ে আছিস যে? রাকিব। কই না তো। একটু হাসি দিলাম। আমি। মিথ্যা হাসি কেন হাসছিস ভাইয়া? তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে কোন ব্যাপার নিয়ে তোর মন খারাপ। রাকিব। আরে বোকা না রে, তুই ভুল ভাবছিস। এত শতবাদ দে, এখন বল ব্যবসার কি খবর? আমি। ভালো। তুমি চিন্তা করো না রাকিব। তোকে আর বেশি দিন একা সামলাতে হবে না, কাল থেকেই আমি দোকানে যাব। আমি। না না ভাইয়া, আরো কয়েকদিন পর থেকে যেও। তোমাকে বিয়ে সহ 7 দিনের ছুটি দিলাম। আমার বিয়ের সময় কিন্তু আরো একটু বেশি ছুটি দিবা। রাকিব। ওকে, এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, হানিমুন সহ ছুটি দেব। শয়তানের হাড্ডি, এখন যায় এখান থেকে। আমি। বলতেই দৌড়ে চলে গেল। রাকিব আমার ছোট ভাই। আমরা 3 ভাই বোন। একদম বন্ধুর মতো। সবাই সবার সাথে সবকিছু শেয়ার করি। এতটাই কাছে যে একজন অন্যজনের মন খারাপ থাকলে মুখ দেখেই বুঝে যায়। বিয়ের 1 মাস হয়ে গেল। এর মধ্যে সুলতানা তো একবার ওর বাড়ি ঘুরে এসেছে, সাথে ওর ফোনটাও নিয়ে এসেছে। তাই ওর এখন আর সাব্বিরের সাথে কথা বলতে কোনো সমস্যাই হয় না। আমিও সকালে দোকানে চলে যাই, সন্ধ্যায় আসি। আমাদের মধ্যে তেমন কথা না হলেও মোটামুটি কথা হয়। সুলতানাকে দোকানে গিয়েও দুপুরে কল করে জিজ্ঞাসা করি খেয়েছে কিনা। কারণ ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত ও আমার দায়িত্বে। একদিন সন্ধ্যায় পর দোকান থেকে ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মোটামুটি ব্যথা পেয়েছি। নিজে নিজেই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। দরজায় নক করতেই সুলতানা এসে দরজা খুলল। আমার হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ দেখেই আটকে উঠল। কি হয়েছে আপনার? সুলতানা। এই তো সামান্য একটু ব্যথা পেয়েছি। আমি। এটা আপনার কাছে সামান্য মনে হচ্ছে? একটু দেখে চলতে পারেন না? সুলতানা। আরে আমার কি দোষ বলতো? রাস্তায় বেরিয়ে গাড়ি পাইনি, ভেবেছিলাম হাঁটতে হাঁটতে পেয়ে যাব। হঠাৎই অন্যমনস্ক হয়ে রাস্তার মাঝে চলে গিয়েছিলাম। তখনই পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে ফেলে দিল। ভাগ্য ভালো যে সাইডে পড়েছিলাম, না হলে তো এতক্ষণে আমার দফা রফা হয়ে যেত। আমি।
চুপ। একদম এইসব কথা মুখেও আনবেন না, সুলতানা। কেন, যা সত্যি তাই তো বলছি। আমি চুপ করতে বলছি কিনা? হুম্মম। সুলতানা। ওকে চুপ। আমি বলেই আঙ্গুলটা ঠোঁটে রাখলাম। সুলতানা হেসে ফেলল। পরে আমায় ধরে ধরে রুমে নিয়ে শুইয়ে দিল। একে একে পরিবারের সবাই দেখে গেল। রাতে ব্যথায় ঘুমাতেই পারছিলাম না। এর মধ্যে অনেক জ্বর উঠেছে। আমি জ্বরে কাঁপছিলাম। জ্বরের উত্তাপে একদম দিশেহারা আমি। সুলতানা শোয়া থেকে উঠে আমার মাথায় পানি দিচ্ছিল। পানি দেওয়া বন্ধ হলে আবার জল পট্টি দিত। এক কথায় সেবার কোন কমতিই ছিল না। 10 মিনিট পর পর পানি দিচ্ছিল। কিছুতেই জ্বর কমছে না আমার। সুলতানা খুব টেনশনে ছিল মনে হয়। তখনই ওর ফোনে একটা কল আসলো। মনে হয় সাব্বির। বারবার কল করছিল, কিন্তু ও রিসিভ করছে না। কি ভেবে তা জানি না। একটু পর আবারও কল করছে। তাই রিসিভ করেই বলল, আমার স্বামী অনেক অসুস্থ, তাই মাথায় পানি দিচ্ছি, এখন কথা বলতে পারবো না। ওই প্রান্তে কি বলল তা জানি না। তবে সুলতানা এই প্রান্ত থেকে বলল, হুমম, ভালোবেসে ফেলেছি আমি আমার স্বামীকে, হইছে এইবার। তুমি ফোন রাখো। বলেই কল কেটে দিল। অনেকক্ষণ পর ঘড়িতে তাকিয়ে দেখি রাত 3টা 30। তাই সুলতানাকে বললাম, তুমি ঘুমাবে না? রাত তো অনেক হলো। আমি, না, আপনি ঘুমান, আমি পরে ঘুমাবো। সুলতানা, কখন? একটু পর তো সকালই হয়ে যাবে। আমি, আমাকে নিয়ে ভাবতে হবে না। আপনি না অসুস্থ, তাই নিজেকে নিয়ে ভাবুন। সুলতানা বলেই মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তাই কখন ঘুমিয়ে পড়ছিলাম জানি না। প্রায় 10-12 দিন পর একদমই সুস্থ হয়ে গেলাম। এতদিনে একবারও দোকানে যাইনি। আমাদের নিজেদের পাইকারি কসমেটিক্স দোকান আছে। আমরা দুই ভাইই দেখাশোনা করি। সুস্থ হওয়ার পর দোকানে গেলাম। হঠাৎই সুলতানা কল করে বলল, ও একটু মার্কেটে যাবে। আমিও যেতে বলে দিলাম। আর আমি মনে প্রাণে জানতাম সুলতানা সাব্বিরের সাথে দেখা করতে যাবে। ও এর আগেও একদিন গিয়েছিল। ওই দিন আমায় বলে গিয়েছিল, তবে আজ বলেনি। হয়তো রাতে বাসায় ফিরলে বলবে। রাতে বাসায় ফেরার পরও বলল, সাব্বিরের সাথে যে দেখা করতে গিয়েছিল। আমার অসুস্থতার পর থেকে আমাদের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, খুব ভালো বন্ধুর মতো। সুলতানাকে আমি বউ হিসেবে নাই পাই, কিন্তু বন্ধু হিসেবে সারা জীবন পেতে চাই। তাই ওর আর সাব্বিরের ব্যাপারটা একদম স্বাভাবিকভাবেই নিয়েছি। তবে কষ্ট যে হতো না তা না। প্রায়ই আমরা দুজন, আমি দোকান থেকে বাড়ি ফেরার পর ছাদে বসে গল্প করতাম। সারাদিনে ফোনে অনেক কথা বলতাম। এখন হাত ধরাটা আমাদের জন্য খুবই স্বাভাবিক। খুব বেশি খুশি হলে সুলতানা আমায় জড়িয়েও ধরত। তখন আমার কত যে ভালো লাগতো তা বলে বোঝাতে পারতাম না। আমাদের মধ্যে গিফট দেওয়া নেওয়া হতো। মাঝে মাঝে মনে হতো আমরা প্রেম করি। ছাদে যখন আড্ডা দিতাম তখনও কখনোই সাব্বিরের কল রিসিভ করতো না। আরও প্রায়ই আমায় একটা কথাই বলতো, তুমি একটা প্রেম করো। সুলতানা, কেন গো? আমি, আরে আমি যখন সাব্বিরের কাছে চলে যাব তখন তুমি কিভাবে থাকবে? তাই বলছি একটা প্রেম করো আর আমি চলে যাওয়ার পর তাকে বিয়ে করে নেবে। সুলতানা, কার সাথে প্রেম করব গো? আমি,
কেন, ওই কণা মেয়েটা কিন্তু হেব্বি, তোমার সাথে মানাবে ভালো। সুলতানা, কখন দেখলা কণাকে? আমি, আরে ওই দিন নিচে রিক্সা নিয়ে দাঁড়িয়ে ছিল না তোমার জন্য, সেদিন বেলকুনিতে থেকে দেখেছি। সুলতানা, ও তাই বুঝি গো। আমি, হুম, এইবার প্রেমটা করে ফেলো কণার সাথে। সুলতানা, ওকে চেষ্টা করব। আমি, চেষ্টা না, প্রেম তোমাকে করতেই হবে কণার সাথে। সুলতানা, আরে কেন গো? আমি, আমি চাই না আমি না থাকাটা তোমাকে ভীষণভাবে একা করে দেয়। সুলতানা, এত ভাবলে তুমি না গেলেই পারো। আমি, দূর, এইটা আবার হয় নাকি? আমি সাব্বিরকে অনেক ভালোবাসি, এটা সম্ভব না। সুলতানা, আমায় ভালোবাসো না? আমি, বাসি তো, তবে ভালো একটা বন্ধুর মতো। সুলতানা, ওকে বাদ দাও। আমি, এমনি এমনি কেটে গেল একটা বছর। একদিন দোকান থেকে বাসায় আসার পর দরজায় নক করতেই মা এসে দরজা খুলল। কিন্তু অন্যদিন সুলতানাই দরজা খুলে। রুমে গিয়ে দেখি সুলতানা নেই। মাকে জিজ্ঞাসা করলাম, সুলতানা কি বাবার বাড়ি গিয়েছে কিনা? মা বলল, যায়নি। তবে সুলতানা কোথায়? খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একা ছাদে দাঁড়িয়ে আছে। পিছন থেকে আস্তে আস্তে গিয়ে আমি সুলতানার চোখে চেপে ধরলাম, কিন্তু চোখে ধরেই অবাক হয়ে গেলাম। চোখে জলে আমার হাত ভিজে গেছে। কি হয়েছে সুলতানা? আমি, কথাটা বলতেই আমার দিকে ফিরে আমায় জড়িয়ে ধরে অনেক কান্না করছিল। বারবার জিজ্ঞাসা করছিলাম কি হয়েছে, কিন্তু কিছুই বলছিল না। সুলতানা এমন ভাবে কাঁদছিল দেখে আমার কষ্ট হচ্ছিল, আবার রাগও হচ্ছিল। এতবার জিজ্ঞাসা করার পরও বলছে না দেখে আমি একটু রাগ দেখিয়েই বললাম, সুলতানা কি হয়েছে বলবা তো? আমি, আজকে। সুলতানা, হুম, আজকে কি? আমি, আজকে আমি মার্কেটে গিয়েছিলাম একটু দরকারে। আসার পথে দেখি সাব্বির রিক্সা দিয়ে যাচ্ছে। সুলতানা, তো কি হয়েছে? আমি, আরে সাব্বির তো একা ছিল না, সাথে একটা মেয়েও ছিল। তারপর ওরে কয়েকবার কল করেছি, কিন্তু ও রিসিভ করেনি। তাই ওর পিছু নিয়েছিলাম। পিছু নিতে নিতে আমি একটা বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। তারপর দেখি দুজনই একটা বাড়িতে ঢুকে গেছে। ব্যাপারটা একদমই বুঝতেছিলাম না। আর আমি এটাও জানতাম না যে এই কাছাকাছিই সাব্বিরের বাড়ি। ও তো বলেছিল ওর বাড়ি খোদুর। ওরা বাড়িতে ঢুকে পড়ার পর আমি একজনকে জিজ্ঞাসা করেছি ওদের ব্যাপারে। পরে ওই লোক বলল ওর নাম সোহান, আর এইটা ওর বাড়ি। তাছাড়া ওই মেয়েটি ওর বউ। ওর একটা 1 বছরের বাচ্চাও আছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি শুনছি আমি? এত বিশ্বাস, ভালোবাসা অবশেষে আমায় কোথায় এনে দাঁড় করলো। মাথাটা ঘুরছিল। কোনোক্রমে বাসায় ফিরলাম। বাসায় ফিরতেই ও কল করলো। ওরে বুঝতেই দেয়নি আমি যে সত্যিটা জানি। তবে এইটা বলে দিয়েছি আমি আমার স্বামীকে নিয়েই ভালো আছি। ভালোবেসে ফেলেছি ওরে। সুলতানা, সাব্বিরের সাথে কথা শেষ করতেই কনার কল আসলো। রিসিভ করতেই তোমার কথা জিজ্ঞাসা করলো। আমি বললাম, দোকানে। কেন, আপনি জানেন না? সুলতানা বলল, অফিস থেকে ফেরার পথে তোমায় দেখেনি। আমি বলছি দেখলে কি করতেন? বলল, এই তো সাথে করেই নিয়ে আসতাম। আমার মেজাজ গেল আরো খারাপ হয়ে। এমনিতেই পোড়া গা আবার দিল লেবুর রস। কল কেটে দিলাম। আচ্ছা, যা হইছে হইছে, বাদ দাও। আর সাব্বিরকে ভুলে যাও। রবি হঠাৎই গাল দুটো চেপে ধরে বলল, তুমি
তুমি কি পারবা কণাকে ভুলে যেতে? সুলতানা, কণা আমার কি হয় বলতো? রবি, কেন জিএফ? সুলতানা, দুর্ভাগ্যি কণা শুধুমাত্র আমার একটা ভালো বান্ধবী আর কিছুই না। আরও আমাদের অফিসে জব করে, যেখানে সপ্তাহে মাত্র একবারই যাই। সারা সপ্তাহ বাবাই দেখাশোনা করে। আর ওরে ভালোবাসার কথা তো চিন্তাও করতে পারি না। তুমি হয়তো আমাকে কখনো স্বামীর অধিকার দাওনি, বা তোমার মনে স্থানও দাওনি, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যে জায়গাটায় রেখেছিলাম সেখান থেকে এক চুলও দূরে সরাইনি। কি না করেছো তুমি? আমার সাথে শুয়ে শুয়ে সাব্বিরের সাথে ফোনে কথা বলেছো, দেখাও করেছো। আজকেও দেখা করতে গিয়েছো তা আমি ভেবেছিলাম, তাই কণাকে দিয়ে ওইসব বলিয়েছি আমার প্রতি তোমার অনুভূতিটা বোঝার জন্য। রবি, তুমি কেন ভেবেছো আমি সাব্বিরের সাথে দেখা করতে গেছি? সুলতানা, আরে তুমি বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি তোমার নম্বরে কল করতে গিয়ে ভুলে মায়ের নম্বরে কল করে ফেলেছি। পরে মা রিসিভ করার পর তোমার কথা জিজ্ঞাসা করেছি। মা বলল তুমি নাকি একটু মার্কেটে গিয়েছো। তখন নিজে নিজে ভেবে নিয়েছিলাম আর কি। আর শোনো, কণাকে নিয়ে মনে কোন সংকোচ রেখো না। ও খুব ভালো একটি মেয়ে। আর কণা সব সময় বলতো সুলতানা একদিন নিজের ভুলটা বুঝবে। কে তার জন্য উপযুক্ত আর কে তার জন্য উপযুক্ত নয়। সেদিন দেখবে সে নিজেই তোমার কাছে একটু ভালোবাসা চাইবে কাঙালের মতো। আমিও কণার কথা মতো এই দিনটার আশায় ছিলাম। আর আজকেই হলো আমার জীবনের সেই দিন। সুলতানা, তুমি কি পারবে না আমায় একটু ভালোবাসতে? রবি, একটু না, অনেকটুকুই বাঁচতে পারবো। তুমি কি পারবে আমার অতীতটা ভুলে যেতে? কত কষ্ট দিয়েছি তোমায়। সুলতানা, পারবো, তবে একটা শর্ত আছে। রবি, কি শর্ত? সুলতানা, আমি চাই আজকে তুমি আমার জন্য নতুন বউয়ের মতো করে সাজো। আমি মনে করব আজকেই আমাদের বাসর রাত। আগে আমাদের মধ্যখানের সাব্বির নামের দেয়ালটার কথা ভুলে যাব। রবি, ওকে, পারবো গো। সুলতানা, তবে আমি একটু বাইরে থেকে আসছি, তুমি থাকো। রবি, বলেই বাইরে চলে গেলাম। মার্কেটে গিয়ে বউয়ের জন্য এক জোড়া নুপুর আর এক সেট চুড়ি কিনলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে রুমে ঢুকেই দেখি বউ আমার নীল শাড়ি পরে বসে আছে। আমি পকেট থেকে নুপুরটা বের করে পায়ে পরিয়ে দিলাম আর বললাম, এই নুপুর গুলো কখনোই খুলবা না। এইগুলো পরে আমার সামনে দিয়ে ঘুরবা, আওয়াজ হবে আর আমার ভালো লাগবে। আর চুড়িগুলোও পরিয়ে দিলাম। বউকে আজ যাহা সুন্দর লাগছে না, একদম নীলপরীর মতো। এমনিতেই গায়ের রং দবদবে সাদা, মনে হচ্ছে সাদা কাগজের নীলপদ্ম ফুল। বউয়ের হাত ধরে বললাম, তুমি যে এত সহজে অতীত ভুলে আমার কথা মতো বউ সেজে আমার জন্য অপেক্ষা করবে তা ভাবিনি। রবি, আরে মিথ্যার পিছনে তো অনেক ছুটলাম, এবার সত্য মানুষটার পিছনে একটু ছুটে দেখি। সুলতানা, ওকে গো বউ। রবি, বলেই একটা মুচকি হাসি দিলাম। ওই দিনের পর থেকে বউয়ের সাথে সম্পর্কটা অনেক মধুর হয়ে গেছে। এমনিতেই ছিল বেস্ট ফ্রেন্ড, আবার এখন বউ। মনে হচ্ছে একদম 16 আনাই পূর্ণ হয়ে গেছে। কিছুই আর চাওয়ার নেই। বউকে ওই শয়তান পোলা পরেও খুব জ্বালাতো, তাই সিম পাল্টে দিয়েছি আর একা কোথায় যেতে দিতাম না। কখন কি ক্ষতি করে দেয় বলা তো আর যায় না। কথায় আছে না, তুমি আমার নও তো আর কারো নও। এরকম শয়তানদের মনে সব সময় এইসবই ঘুরে। তারপর থেকে দেখতে দেখতে কেটে গেল 3টা বছর। এখনো বাবা ডাক্তার শুনতে পারলাম না। এটা নিয়ে বউটারও সারাক্ষণ মন খারাপ থাকে। এতদিনের মধ্যে বাবাও পরলোক গমন করলেন। ছোট ভাই রাকিবকেও বিয়ে করিয়েছি, রূপা নামের একটা মেয়েকে।
ওদের প্রেমের বিয়ে, তবে মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবেই দিয়েছি। মা 1 বছর হলো। রাকিবের বউ রূপাও অনেক ভালো, একদম আমাদের মনটার মতো সরল মনের। এইসব ভাবছি, হঠাৎই সুলতানা ধাক্কা দিয়ে বলল, কি গো এমন করে তাকিয়ে কি এমন ভাবছো? ঘুমাবে না? কাল না ডাক্তারের কাছে যাওয়ার কথা, তা নিয়ে চিন্তায় আছো নাকি? সুলতানা: না গো, চিন্তার কি আছে, আল্লাহ খুশি হয়ে বাচ্চা দিলে ভালো, আর না দিলে তো কিছুই করার নেই। রবি: সুলতানা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানো তো আমি রোজ নামাজ পড়ে আল্লাহকে বলি আমাদের যেন একটা বাচ্চা দেন। উনার কাছে তো কোন কিছুরই অভাব নেই, তবে একটা বাচ্চা দিলে কি হয়? কি এমন পাপ করেছি যার ফল সবাইকে ভোগ করতে হচ্ছে? কথাগুলো বলেই কেঁদে ফেলল। কিভাবে সান্ত্বনা দেব বুঝতেছিলাম না, তাও মাথায় হাত রেখে বললাম, আরে একদিন বাচ্চা হবে রে পাগলি, এত ভাবার কিছুই নেই। আল্লাহ নাকি চাওয়ার মতো চাইতে পারলে কাউকেই কখনো নৈরাশ করেন না, আমাদেরও করবেন না। তুমি ভেবে না, এখন ঘুমাও সোনা। রবি: সুলতানা পাশ ফিরে শুয়ে পড়ল। আমিও শুয়ে আছি, আর ভাবছি আমাদের তো আল্লাহ সম্পত্তির কোনো অভাব দেয়নি, বরং বেশি দিয়েছেন। তাও সব সময় একটা শূন্যতা বিরাজ করে আমাদের পরিবারে। সব সম্পদের বিনিময়ে ও যদি সুলতানার কোলে একটা বাচ্চা এনে দিতে পারতাম তবে তাই করতাম। সারাক্ষণ ওর ঘোমরা মুখটা দেখতে ভালো লাগে না, প্রায় সময়ই দেখি কান্না করে আর বলে, আমার একটা বাবু চাই গো। আমিও মা ডাক শুনতে চাই, তখন আমার সান্ত্বনা দেওয়ার মতো ভাষা থাকে না। আমিও কাঁদি। কি করে বুঝাবো আমি আমার পাগলিটাকে সব সময় খুশি দেখতে চাই। পরের দিন সকালে আবার টেস্ট করার জন্য সুলতানাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। টেস্ট করে বাসায় আসতে আসতে সন্ধে হয়ে গেল। পরের দিন সকালে রিপোর্ট দিবে। রিপোর্ট আনতে আমিই গেলাম। ডাক্তার ভালোভাবে রিপোর্ট দেখে বলে দিল, আমার বউয়ের নাকি কি সমস্যা, তাই ও কখনোই মা হতে পারবে না। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার। আগে যত ডাক্তার দেখিয়েছি সবাই বলেছে বাচ্চা হবে, চিন্তার কোনো কারণ নাই। ওই কথাগুলোর মধ্যে তাও আসার একটা প্রদীপ ছিল। আজকে তো ওইটাও নিভে গেল। কষ্টে বুক ফেটে কান্না বের হচ্ছিল। কি এমন ভাব করেছিলাম যার ফল এইভাবে পাচ্ছি? কি বলবো সুলতানাকে গিয়ে? ভাবতে ভাবতেই দোকানে চলে এলাম। ভালো খবর হলে বাসায় চলে যেতাম। তাছাড়া বাবা মারা যাওয়ার পর আমি দোকান সামলাই, আর ছোট ভাই রাকিব অফিস সামলায়। এখন যত পরে বাসায় যাব ততই ভালো। এইদিকে সুলতানা কল করে করে পাগল করে দিচ্ছিল। রিসিভ করার সাহসই পাচ্ছিলাম না আমি, তাও বারবার কল করেই যাচ্ছিল। অবশেষে রিসিভ করলাম। রিসিভ করতেই বলল, কি গো সেই কখন থেকে কল করেই যাচ্ছি, রিসিভ কেন করছো না? সুলতানা: এই তো যেন একটু ব্যস্ত ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। রবি: আজ না রিপোর্ট আনার কথা ছিল, আনতে গিয়েছো? সুলতানা: হুম, গিয়েছিলাম। রবি: তাও আমায় কল করে জানালে না? জানো না আমি চিন্তায় আছি। সুলতানা: আসলে ব্যস্ততার কারণেই পাইনি, ভাবছিলাম বাসায় গিয়ে একবারেই বলবো, তাই আর কি। রবি: যাই হোক, এখন বলো রিপোর্টে কি আসছে? সুলতানা: বাসায় গিয়ে বললে হয় না। রবি: না, এখনই বলো। সুলতানা: আরে ডাক্তার বলছে বাচ্চা হবে গো, তবে সময় লাগবে।
রবি, আরো সময় লাগবে। তবে কবে গো? সুলতানা, বাবু তুমি একদমই চিন্তা করো না, আল্লাহ একদিন না একদিন আমাদের ডাক শুনবেন। এখন রাখি গো, ব্যস্ত আছি। রবি বলেই কল কেটে দিলাম। মিথ্যা সান্ত্বনা দিতে দিতে হাঁপিয়ে উঠেছি আমি। বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে আছি। তখনই সুলতানা বলল, সত্যি করে বল না গো, ডাক্তার কি বলেছে? সুলতানা, আরে ডাক্তার যা বলেছে তা তো তোমাকে বলেছি। সময় হলেই হবে, এবার ঘুমাতো। রবি বলেই ঘুমের ভান করলাম, না হলে প্রশ্ন করে করে পাগল করে দিত। কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। শুয়ে শুয়ে ভাবছি, সত্যিটা যেদিন সুলতানা জেনে যাবে বা পরিবার জেনে যাবে, সেদিন কি উড় দেব আমি? সুলতানাকে তো সামলাতেই পারবো না। এমনিতেই আমাকে বিয়ে করাতে পাগল হয়ে গেছে, পরে করিয়ে দিবে। হঠাৎই সুলতানা ডেকে বলল, কি গো ঘুমাওনি? সুলতানা, না ঘুম আসছে না। আচ্ছা সুলতানা, তুমি একটা বাচ্চার জন্য এত পাগল কেন হয়ে গেছো? একটা বাচ্চাই কি মেয়ে? আমার ভালোবাসাটা কিছু না। আর আমাদের বাচ্চা হোক বা না হোক, আমি তোমায় কখনোই ছাড়বো না। সারা জীবন একসাথে থাকবো। তুমি আর কখনোই আমায় বিয়ে করতে বলবে না। রবি, তুমি আজ হঠাৎই এইসব বোঝাচ্ছ কেন? তবে কি আমি কখনোই মা হতে পারবো না, এইটা ডাক্তার বলেছে। সুলতানা, আরে কি যে বলো না, এমন কিছুই না। এখন ঘুমাতো, অনেক রাত হয়েছে। রবি, দুজনই ঘুমিয়ে পড়লাম। সকালে নামাজ পড়ে শুয়ে আছি, তখনই মা এসে ডাক দিল। মাকে দেখেই উঠে বসলাম। মা ভিতরে আসো, বসো। মা আমার পাশে বসলেন আর বললেন, বাবা তোরে একটা কথা বলবো বলবো বলে ভাবছি। মা, কি কথা মা? রবি, তুই কথাটা কিভাবে নিবি বুঝতেছি না। মা, আরে বিনা সংকোচে বলতে পারো। রবি, তুই আরেকটা বিয়ে কর। তুই বাড়ির বড় ছেলে, তোরই যদি বাচ্চা না হয় এটা কেমন দেখায় বল? মা, কিসব বলছো তুমি? বিয়ে কেন করব? তাছাড়া তুমি কি জানো, বাচ্চা না হওয়ার পিছনের সমস্যাটা সুলতানারের নয়, আমার। আর আমি 100টা বিয়ে করলেও বাচ্চা হবে না। শুধু শুধু এইসব কথা মাথায় রেখো না। আমি সুলতানাকে নিয়ে খুব ভালো আছি। রবি, মা চলে গেল। আমার ভালোবাসা রক্ষা করতেই মিথ্যাটা বলতে হলো। তখনই সুলতানা এলো। কি গো, এখনো শুয়ে আছো? দোকানে যাবে না? সুলতানা, যাবো তো। রবি, তবে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আর দুপুরে খেতে এসো আজ। সুলতানা, কেন গো, স্পেশাল কিছু হবে নাকি আজ? রবি, ঘুম, ভুলে গেছো আজকে কি? সুলতানা, কি গো? রবি, থাক জানা লাগবে না বলেই চলে যেতে নিল সুলতানা। হাতটা ধরে টান মেরে একদম কাছে এনে বললাম, আজকের দিনটা কিভাবে ভুলে যাই বলো? আজকে আমার বাবুটার জন্মদিন। ভাবছিলাম সারপ্রাইজ দেব, তা আর হলো না। উম্মা, এটা বার্থডে গিফট। পরে ফ্রেশ হয়ে দোকানে চলে গেলাম। সকাল 11টায় হঠাৎই সুলতানা কল করলো। রিসিভ করতেই মনে হলো ও হাঁপাচ্ছে। কি গো, কি হয়েছে? রবি, আরে আমি আর রূপা রান্না করছিলাম, তখন হঠাৎই রূপা ফ্লোরে পড়ে গেছে। পরে মাথায় পানি দিলাম, জ্ঞান ফিরল না। এই দিনে মা ও বাসায় নেই। সুলতানা, মা কোথায় গেছে? রবি, তুমি দোকানে যাওয়ার পরই মা ওনার বোনের বাড়ি গিয়েছেন। সুলতানা, ও ওকে। তুমি বেশি করে মাথায় আর চোখে মুখে পানি দাও।
আমি এখনই ছোটকে কল করে বলে দিচ্ছি একটা ডাক্তার নিয়ে বাসায় যেতে। আমি একটু পর আসছি, রবি। সুলতানা এর কল কেটে তাড়াতাড়ি রাকিবকে কল করে ডাক্তার নিয়ে বাসায় যেতে বললাম। পরে সুলতানাকে কল করলাম কয়েকবার, ও রিসিভই করলো না। তারপর আমিও দুপুরে বাসায় চলে গেলাম। রূপার চিন্তায় সুলতানা এর জন্য কিছুই কিনলাম না। গিয়ে শুনি খুশির খবর, রূপার পেটে বাচ্চা। এত বেশি খুশি হয়েছি যে বলে বোঝাতে পারবো না। দৌড়ে গেলাম সুলতানা এর কাছে। কাছে যেতেই হেসে হেসে বলল, শুনেছ তুমি রূপা মা হবে? সুলতানা বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সুলতানার নিঃশ্বাসের শব্দে যেন আমার বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ যে কেন আমাদের দোয়াটা কবুল করছেন না তা জানি না। অন্তত সুলতানার মুখের দিকে তাকিয়ে তো একটা বাচ্চা দিতে পারে আমাদের। হঠাৎই সুলতানা ডেকে বলল, রবি আমি কি কখনোই মা ডাকটা শুনতে পারবো না? আমি তখন কি বলবো বুঝতেছিলাম না। আমি মুখ ফুটে সত্যটা সুলতানাকে বলতেও পারছি না, কারণ সত্যটা বললে সুলতানা পাগল হয়ে যাবে বাচ্চার শোকে। তাই কিছুই না বলে ছাদে চলে গেলাম আমি। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, কি বলবো আমি সুলতানাকে? সত্যিটা বলে দেব, নাকি এমনই থাকবে? সত্যিটা বললে তো ওর মনটা ভেঙে যাবে। এখন তো তাও আশা নিয়ে বেঁচে আছে। থাক, যেভাবে আছে ওইভাবেই থাক। তখনই কেউ একজন এসে হাতটা ধরে টান দিল। ঘুরে তাকাতেই সুলতানা আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর বলল, আমি আর কখনোই বাচ্চার জন্য কান্না করব না। আল্লাহ খুশি হয়ে দিলে দিবে, না দিলে নাই। আমি জানি বাচ্চার কথা বললে তুমিও কষ্ট পাও, তাই আমি আর কখনোই বাচ্চার কথা বলবো না। সুলতানা। পরে দুজন অনেকক্ষণ ছাদে বসেছিলাম। রাত 11টার পরে রুমে এসে শুয়ে পড়লাম। ওই রাতে আর কেউই খায়নি। আমরা রূপার বাচ্চা হবে শুনে অনেক খুশি ছিলাম ঠিকই, তবে আমাদের মধ্যকার শূন্যতাটা কুরে কুরে খাচ্ছিল। 2 দিন পর আমি শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, আর সুলতানা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। তখনই রূপা এসে দরজায় নক করলো। সুলতানা গিয়ে দরজা খুলে দিল। রূপা রুমে এসে সুলতানাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলল, আর বলল, আপা তুমি কি আমার বাচ্চা হবে বলে খুশি নও? রূপা, আরে বোকা, খুশি কেন হব না? অনেক খুশি, এতদিনে বংশে প্রদীপ জ্বলবে। এর চেয়ে ভালো খবর আছে বলতো? সুলতানা, তবে তুমি ওই দিনের পর আজ 2 দিন হয়ে গেল আমার সাথে কথা বলো না। আমার কাছে যাও না কেন বলো তো? রূপা, আসলে জানিস তো আমি নিজেকে অপয়া অলক্ষী মনে করি। আমি চাই না আমার অপয়া মুখ দেখে তোর বাচ্চার ক্ষতি কর। তাই তো তোর থেকে দূরে থাকি। বিশ্বাস কর, আমার বা তোর ভাইয়ার তোদের বাচ্চা নিয়ে কোন হিংসা নেই। আমরা অনেক খুশি। সুলতানা, আপা তুমি নিজেকে অপয়া কেন মনে করো? আমি কি কখনো বলছি? জানো তো আপা, আমি নামাজ পড়ে পড়ে দোয়া করি আল্লাহ যেন তোমার একটা বাচ্চা দেন, একটা সমাধান করে দেন। রূপা। কথাটা শুনে সুলতানার মুখটা এত খুশি খুশি লাগছিল, কি যে বলবো, আমারও মনটা ভরে গেল। রূপা বলল, আপা তুমি হয়তো আমার নিজের বোন না, তবে তোমাকে আমি কখনোই যা ভাবি না, আপন বোনই মনে করি। তোমার কষ্টে আমারও কষ্ট হয় গো আপা, ভীষণ কষ্ট হয়। আর আমার থেকে দূরে থেকে আমাকে কষ্ট দিও না প্লিজ। রূপা, আচ্ছা, আর তোর থেকে দূরে থাকবো না, খুশি তো? সুলতানা, খুব খুশি। তারপর থেকে রূপাকে আমরা অনেক কেয়ার করতাম। বিশেষ করে সুলতানা। ও তো রূপাকে কোন কাজই করতে দিত না।
দেখতে দেখতে কেটে গেল 9টা মাস। চলে এলো সেই দিনটা। রূপাকে সিজার করতে হসপিটালে নিয়ে গেলাম। সবাই খুবই চিন্তিত। রূপার বাবা মাও আসলো। সুলতানা সারাক্ষণ সিজার রুমের দরজাটার সামনেই দাঁড়িয়ে ছিল। সিজার রুমের দরজাটা যখন খুলে নার্স হাসি দিয়ে বলল, যমজ বাচ্চা হয়েছে, আর 2টাই মেয়ে। মনে মনে বললাম, আল্লাহ অবশেষে মুখ তুলে তাকিয়েছেন। রুবার ডাকটা শুনেছেন। এইদিকে নার্সের কথা শুনে সুলতানা একদম কেঁদে ফেলেছিল। তবে ওইটা কষ্টের নয়, অধিক সুখের জন্যই চোখ দিয়ে জল বের হয়েছে। সবাই অনেক খুশি। 7 দিন পর রূপাকে বাসায় নিয়ে আসলাম। 7 দিন সুলতানা আর রূপার মা হসপিটালে রূপার কাছে ছিল। বাসায় নিয়ে আসতেই রূপা সবার সামনে সুলতানাকে ডেকে নিয়ে একটা বাচ্চাকে সুলতানার হাতে তুলে দিয়ে বলল, এই মেয়েটা আজ থেকে তোমার। এই বাচ্চার উপর আমার আর বা ওর বাবা রাকিবের কোন দাবি নেই। আমি রাকিবের অনুমতি নিয়ে তোমাকে বাচ্চাটা দিয়ে দিচ্ছি আপা। আর জানো তো আপা, আল্লাহ হয়তো এই বাচ্চাটা তোমার জন্যই পাঠিয়েছে আমার মাধ্যমে। এটা শুধু মায় তোমার। রূপা। আমাদের পরিবারের সবাই অনেক খুশি, মা জয়া আপু রাকিব সবাই খুব খুশি। রূপার এই মহৎ কাজ দেখে ওর বাবা মাও ভীষণ খুশি হয়েছে। আর সবচেয়ে বেশি খুশি সুলতানা। আমরা আমাদের মেয়ের নাম রাখলাম অবন্তিকা। আর রূপার মেয়ের নাম রাখা হয়েছে অর্পা। আমাদের মেয়েটার 3 বছর হয়ে গেছে। খুব পাকা হয়েছে আর খুবই সুন্দর, একদম সুলতানার মতো। অবন্তিকা আর অর্পা সারাদিন বাড়িকে মাতিয়ে রাখে। দুজনে খুব পাকা পাকা কথা বলে। সুলতানা আর রূপাও তাদের সাথে তাল মিলিয়ে চলে। মোট কথা আমাদের পরিবার এখন খুব খুশি। অবন্তিকা আর অর্পাকে নিয়ে আমাদের যৌথ পরিবার সময় এখন খুব ভালোই কাটছে। আমাদের পরিবারে এখন ভালোবাসা ভরপুর। অবন্তিকা আর অর্পাকে নিয়ে আমরা খুব সুখে আছি। সমাপ্ত।